শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছি সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। একদম ফ্রেশ একটা মর্নিং নিয়ে হাজির হয়েছি। তো চলো এক এক করে সংসারের যাবতীয় কাজকর্ম, প্রচুর রান্নাবান্না, ডিপ ক্লিনিং পরিপাটি, এগুলো তো আছেই, এক এক করে করতে থাকি। আর এই কটা দিন ভিডিও পাওনি, সবাই আমার উপরে অনেক রাগ করে আছো, অনেকবার করে কমেন্ট করেছো। এইটাই স্বাভাবিক। তো তোমাদের মাঝে থাকতে থাকতে তোমরা কখন আমাকে নিজের আপন করে নিয়েছো। আর আমিও ভিডিও ছাড়া কতটা যে খালি খালি লাগে তোমাদের আর কি বলবো। সবসময় মনে হয় ভিডিও ছাড়লে অনেক বোনেরা অনেক কমেন্ট করতো, অনেক কথাবার্তা হতো, সেগুলো আর হচ্ছে না। তো আমিও এর মাঝে তোমাদের সঙ্গে থাকতে চাই। তারপরেও কি বলতো, বাচ্চার পরীক্ষা বলে আমি একদমই সময় করে উঠতে পারছিলাম না। তো এর আগেও আমি বলছিলাম না একদিন, যে দুটো বাচ্চার একসাথে পরীক্ষা হচ্ছে, এইটাই হচ্ছে আমার এখন অনেক চাপ হয়ে গেছে। সকালবেলা আগে তো ভিডিও শ্যুট করতাম, তারপরে গিয়ে আর কি বাচ্চাকে নিয়ে স্কুলে যেতাম। আর এখন কি হয় বলো তো, ভিডিও শ্যুট করার টাইমই পাই না। যেমন তেমন করে সংসারের কাজগুলো তো করছি, হয়তো আরও বেশি কাজ করা পড়ে, কিন্তু শ্যুট করা হয় না। ওই কাজ করতে করতে বাচ্চাকে নিয়ে পড়াই, আর ওই কারণে আর ভিডিও দিতে পারিনি। তবে ঈশার এখনও ম্যাথ পরীক্ষাটা বাকি আছে, ওই পরীক্ষাটা হয়ে গেলে হয়ে যাবে। সিমরানের পরীক্ষাটা শেষ হয়ে গেছে, অনেকটাই চাপ মুক্ত হয়েছি। তো সারা বছর কষ্ট করে এই এক্সামগুলোই যদি আমি একটু সময় না দিতে পারি, তাহলে কিন্তু অনেকটাই লস হবে। ওই কারণে ভাবলাম থাক, দুটো একটা দিন তোমাদের আড়ালে থেকে অন্যান্য কাজগুলো একটুখানি সাপটে নিই, তারপরে আবারও আগের মতো তোমাদের সামনে আসব। তো অনেক বোনেরা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, অনেক কথা লেখো। সবার কাছে অনুরোধ রইল, সুন্দর কমেন্টের সঙ্গে অবশ্যই আমার হাজব্যান্ডের জন্য একটু দোয়া করবে। অনেক সমস্যা কিন্তু দোয়া, মানুষের আশীর্বাদে কিন্তু ভালো হয়। ওই কারণে আমি তোমাদের কাছে অনুরোধ করছি, অবশ্যই তার জন্য একটু দোয়া রেখে যাও। তো যাই হোক, চলো সংসারের কাজগুলো এক এক করে করতে থাকি। আর প্রত্যেকটা কাজ খুব সুন্দর নিখুঁতভাবে খুঁটিয়ে করার চেষ্টা করি। আর যে ভুলগুলো হয় অবশ্যই তোমরা ধরিয়ে দেবে, কারণ তোমরা আমার নিজের বড় বোনের মতো। তো দিদিও বলতে পারো, বোনও বলতে পারো, সেইভাবে আর কি ভিডিওটা দেখো। চলো, খাটটাকে তো পরিষ্কার করে নিলাম, আর এখন বালিশ কাঁথাগুলো ঠিকঠাক করে গুছিয়ে রাখবো। একটা খাট যেমনই হোক না কেন, সেটার ডিজাইন ভালো হোক কিংবা পুরনো হোক, যাই হোক, সেটাকে যদি গুছিয়ে রাখা যায়, তাহলে অবশ্যই ভাঙাচোরা জিনিসও কিন্তু দেখতে অনেক ভালো লাগে। আমাদের এই খাটটার অনেক বয়স হয়েছে, আর এটা কিন্তু একদম নষ্টের মতো হয়ে গেছে। কালার টালারগুলো তো একদমই সেরকম নেই, তার সঙ্গে শুধু যত্ন করে রাখি বলে হয়তো এখনও ভালো আছে। তো কিছু কিছু জায়গায় একটু পোকা লেগেছে, ভাবছি ওই সকল জায়গাগুলো একটু তুতে লাগিয়ে দেব। তো আমার বাবা দেখতাম যে কোনো কাঠের জিনিস বানিয়ে আনলে আগে তাতে তুতে মাখাতো, তারপরে রং করতো। তো আমি ভাবছি এর ওপর দিয়েই করে দেব। তো পুকুরে এখন ভরপুর পানি, আরও অনেকখানি বেশি পানি ছিল, মেশিন লাগিয়ে পানিটা কিন্তু একটু কমিয়ে নেওয়া হয়েছে। তো যাই হোক, চলো বাসনগুলো মাজতে থাকি। পুকুরটা ছাড়িয়েছি অনেক দিন আগে, তবে এখনও পর্যন্ত সেই পরিমাণে মাছ ছাড়তে পারলাম না। বর্ষাকাল তো চলেই যাচ্ছে, তো কিছু সমস্যার কারণে মাছ টাছ কিনতে পারছি না। অনেক চালাই মাছ যদি এটাতে আমরা ছাড়তে পারতাম একটু বেশি পয়সার, তাহলে বছর শেষে কিন্তু আরও একটু লাভের মুখ দেখা যেত। পুকুরের পানিগুলো যেমন সুন্দর চকচকে, এখানে কাজ করতে না আরও মজা। তো অনেক তাড়াতাড়ি কাজ হয়ে যায়, কাচা ধোয়া করতে যে এখন কী শান্তি তোমাদের কি বলবো। আর এরকম চকচকে পানি বাড়ির সঙ্গে থাকলে বলো কত কাজ করতে মন চায়। বাচ্চার স্কুল টিউশন এই সকল কারণে না অনেক কাজ মনে করেও করতে পারি না। অনেক সময় মনে করি যে অনেক যে র্যাক ট্যাক এটা ওটা আছে ঘরে, সেগুলো বাইরে বার করে এখান থেকে মেজে ধুয়ে এখানে রেখে শুকিয়েই ঘরে তুলি, কিন্তু করি করি করে অন্য অন্য কাজ করতে গিয়ে আর হয়ে ওঠে না। ওর পাপা যেহেতু ঠিকমতো বাড়িতে থাকে না, ওই কারণে বাচ্চাদের যত পড়া বলো, টিউশন বলো কিংবা ব্যায়ামের ক্লাস, যেখানে আমি নিয়ে যাই না কেন, সব কিছু কিন্তু আমাকেই করতে হয়, দৌড়াদৌড়িটা। এমনকি বাজারঘাটও অনেক সময় এরকম হয় যে আমাকেই গিয়ে করে আসতে হয়। তো বাইরে ঘরে দুদিকে সামলাতে গিয়ে না একদম পুরো নাজেহাল একটা অবস্থা হয়ে যায়। আর প্রত্যেক দিন বলো বাইরে বেরাতে গেলে জামা কাপড় কী পরিমাণে ধুতে কাচতে হয়। প্রত্যেক দিন তো আলাদা আলাদা জামা পরতে হয়, আলাদা আলাদা আবার ধুতেও হয়। যাই হোক, চলো এই সুন্দর গ্রাম্য পরিবেশে এখানে বসে কাজ করছি, কত যে ভালো লাগছে তোমাদের কি বলবো। যারা এরকম ফাঁকা জায়গা একদম সবুজ সবুজ চারিদিকে থাকবে, এরকম গ্রাম্য নিস্তব্ধ জায়গায় থাকবে, তারাই জানবে যে কত বেশি ভালো লাগে। আর এরকম জায়গায় থাকতে থাকতে না আর বেশি গ্যাদারিং ভিড় ভাট্টা এরকম আর ভালো লাগে না। একদম এরকম শান্ত মনে মনে হয় সারা দিন কাজ করি, তারপরেও কোনো কষ্ট হবে না। তো
তো একটা কড়া ছিল, সেইটাকে মাজলাম, বাসনপত্র মাজলাম। আজকে যেহেতু হাজব্যান্ড বলল হয়তো বাড়িতে থাকবে, তো রান্নার ঝামেলাটাও একটু বেশিই থাকবে। যেদিন হাজব্যান্ড বাড়িতে না থাকে আমরা খাই, ওই দিন কিন্তু এক ভাগে সবজি ভাত করলে হয়ে যায়। আর যেদিন বাড়িতে থাকে সকালে একরকম, দুপুরে একরকম, রাতে একরকম। তো আজকে ওরকম অনেক তরকা রান্না হবে, তোমাদের সাথে শেয়ার করব। সকাল সকাল পাঠাবো বাজারে, অনেক জিনিসপত্র নেই, সেগুলোকে আনতে হবে। আর দেখো উঠোনের এক কোনায় কিন্তু পানিও জমে গেছে, 2-1 দিনের মধ্যে উঠোনটা পুরো পানিতে ভেসে যাবে। তো যাই হোক, বাইরে এখানে দুটো একটা জিনিসপত্র ছিল, সেগুলোকে সরিয়ে নিচ্ছি। আর এখানে দুটো ড্রাগন ছিল, একটা কাটবো, রান্নাঘরে নিয়ে গেছি, আর একটা গুছিয়ে রাখলাম। আমার মেয়েরা ড্রাগন খেতে অনেক পছন্দ করে, ওই কারণে সবসময় ওর পাপা ঘরে 2-4টে করে এনে রাখে। তো চলো এক এক করে সব কিছু গুছিয়ে নিই। এখন আসলাম সিমরানের ঘরে। আর এই ঘরটা না খুব একটা বেশি নোংরা হয় না, ওই রাতে একটুখানি করে শোই তো, খুব একটা বেশি কিন্তু পরিষ্কারও করা লাগে না। তারপরেও চাই যেটুকুনি নোংরা থাকুক না কেন, রোজকার কাজ রোজ করতে, আর একদম টিপটপ করে গুছিয়ে রাখতে। তো অনেকেই হয়তো মনে করে যে ছোট সংসার কি আর কাজ থাকে, কিন্তু সত্যি কথা বলতে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করেও না শেষ করতে পারি না। আর সবথেকে বেশি যে কাজটা আমার থাকে সেটা হচ্ছে জামা কাপড় ধোয়া আর অনেক বাসন মাজা। সবসময় ভাবি যে বাসনপত্র একটু কম কম রাখবো, কম মাজবো, কিন্তু রোজ যে কোথা থেকে এত বাসন বার হয়, একবার মেজে এসে খাওয়া দাওয়া দিতে দিতে আবার তার থেকে বেশি হয়ে যায়। আর রোজ দেখো মেয়ে এখানে পড়ে বই খাতা এমনভাবে এলোমেলো করে রাখে, এগুলো দেখতে একদমই ভালো লাগে না। আমি সবসময় বলি খাতা আর বই একটু আলাদা আলাদা করে গুছিয়ে রাখতে, তাহলে খাতাগুলো অনেক দিন ভালো থাকবে আর বইগুলোও ভালো থাকবে। কিন্তু একসঙ্গে এই জটলা করে রাখে, এতে করে কিন্তু খাতা বইয়ের পেজ সবগুলো ভাঁজ ভাঁজ হয়ে যায়। আর এগুলো দেখে থাকতে পারি না, মনে হয় এগুলোকেও প্রত্যেক দিন একদম এক নিয়মে গুছিয়ে রাখি। আর এইটা যদি বলো আমার এখনকার স্বভাব, এখনকার না, অনেক মেয়েরা বিয়ের পরে সংসার করা শেখে, কিন্তু সত্যি কথা বলতে বিয়ের আগে থাকতে আমি ঘরবাড়ি গোছাতে অনেক ভালোবাসতাম, আর সব সময় টিপটপ করে বাবার বাড়িতেও গুছিয়ে রাখতাম। আর সেটা শ্বশুরবাড়িতে আসার পরে আরও অনেকটাই আমার সুবিধা হয়েছিল, কারণ বাবার বাড়িতে থাকতে নিজে একা গোছাতাম, আর ভাই বোনেরা প্রচুর ঘোরাতো, নোংরা করতো। আর এখানে আসার পরে আমার ননদের কাজ করতো, আমি আমার কাজ করতাম, তারপরে যে যার মতো আর কি নিজের মতো নিজে পরিষ্কার করে রাখতাম। আর এখানে আসার পরে বাসন কিন্তু দুবেলা আমি একবার আর আমার ননদ একবার, এরকম আমরা ভাগ ভাগ করে মাজতাম। একসঙ্গে মিলেমিশে কাজ করলে দেখবে কাজের পরিমাণ কিন্তু অনেক কম হয়। আর এ বাড়িতে তো কোনো ছোট বাচ্চা ছিল না তখন, নতুন বিয়ে হয়ে আসার পরে একদম সব কিছু যেভাবে গোছানো থাকতো সারাদিন সেইভাবেই থাকতো, খুব একটা কেউ উড়াতো না। আমরা প্রথম তো অন্য বাড়িতে থাকতাম, সেই বাড়ির ঘর ছিল অনেক ছোট, আর গোছানো গাছানোরও অতটাও ব্যাপার ছিল না। তো যাই হোক, অনেক কথা বলছিলাম তোমাদের সাথে, কাজের কথায় আসি। ঘরটাকে গুছিয়ে নিলাম, একদম মেঘ করে অন্ধকার হয়ে এসছে, জানি না এক্ষুনি বৃষ্টি নামবে কিনা। তারপরে চলে এসেছি বারান্দায়। যতই একটা জিনিস এক জায়গা থেকে তুলে আরেক জায়গায় রাখি না কেন, প্রত্যেক দিন আমার অনেক কাজ থাকে। আর এদিকে বড় ননদ চলে এসছে, তো ও মাঝে মধ্যে ফাঁক পেলেই চলে আসে, এপাড়া ওপাড়া বাড়ি আর কি। আর অনেক রকমের কথাবার্তা এটা ওটা তো বলে সবসময়, আমার মেয়েদেরকে অনেক যত্ন করে। তো সিমরানের সেদিন আরেকটা আবার ভিডিও গেম কিনে দিয়েছে। এরকম টুকটাক সবসময় বাচ্চাদের কিছু না কিছু নিয়েই আসে। আজকে আসার সময় দেখছে আবার খানিকটা তাল, এটা ওটা আনে। তার মানে মাঠে ঘাটে যে সকল সবজিগুলো হয় না, অনেক কিছু এনে এনে দেয় আমার। যেমন কচু, ডুমুর, তারপরে কচু শাক, তারপরে এঁচড়, এরকম যা কি আমাদের ওই বাগানটায় আছে, ও যাই রান্না করে না কেন আমার জন্য আবার বাড়িতে নিয়ে এসে দেয়। অনেক ভালো লাগে জানো তো। আমিও আবার টুকটাক যেটা রান্না করি দুপুরবেলা আসলো, এসে দুটোই বাড়ি থেকে খেয়ে গেল, এই সকল জিনিসগুলো কিন্তু অনেক ভালো লাগে। তো চলো, এখন ওই ননদের সাথে গল্প করছিলাম, আর ওর পাপা অনেকগুলো বাজার এনেছে, কি কি এনেছে সেইটাই দেখছিলাম। এখানে ময়দা আছে, চিনি আছে, মাংস আছে, কেওড়া আছে, আদা রসুন, বাদাম, কিশমিশ, তো এরকম তেল, টুকিটাকি জিনিসপত্র যেগুলো বাড়িতে ছিল না এইগুলোই কিনে এনেছে। আর এরকম টুকটাক বাজার যখন নিয়ে আসে, আমার মনে হয় সাথে সাথে কোটোকাটায় ভরে রাখি, আমার অনেক ভালো লাগে। তো তেলটা আমি এখন বয়মে ঢেলে নেব। এইটুখানি সংসার যেটুকুনি আনে না কেন সুন্দর করে গুছিয়ে রাখি, আর এই অল্প জিনিসের মধ্যে কিন্তু সপ্তাহ পার করে দেই। আমি ভেবেছিলাম সকালবেলা হাজব্যান্ড আজ বাড়িতে খাবে না, অল্প একটুখানি রান্না আছে, তো নিজেদের মতন অল্প একটু রান্না করে নেব। তো তারপরে বলল না, যাওয়া হবে না, বাড়িতেই থাকবে। তো ওই কারণে 2-3 ভাগের আমার আবার রান্না করতে হবে।
সকালের জন্য দেখো আলু সিদ্ধ ভাত বসাচ্ছি, তার সঙ্গে কালকের একটু সবজি ছিল সেটাকে গরম করে দেব হাজব্যান্ডকে ভাত দিয়ে। আর তার সঙ্গে দেখা যাক একটু ডাল টাল কিছু বানাবো। বাড়িতে কাঁচকলা আছে, তো কাঁচকলা দিয়ে ডাল দিয়ে একটু ঘন্ট বানাবো। কাঁচকলা ডাল দিয়ে ঘন্ট রুটি দিয়ে খেতে কি ভালো লাগে তোমাদের কি বলবো। এখন কড়াইয়ের মধ্যে একটু পানি দিলাম, আর এর মধ্যে এই কাঁচকলাগুলো তুলে দিচ্ছি। তার মধ্যে দেব অল্প একটু নুন, হলুদ, কাঁচা লঙ্কা, আর এর মধ্যে এক মুঠো মতো মুসুরির ডাল দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেব। বাচ্চার স্কুল থাকলে দেখবে কি পরিমাণে তাড়াহুড়ো লাগে। তো আজকে আমাকে অনেকটাই হাজব্যান্ড হেল্প করে দিয়েছে, যেটা হয়তো এই দীর্ঘ এত বছরেও আমি এখন যে হেল্পটা পাই, আগে হয়তো এতটাও হেল্প আমি পেতাম না রান্নার দিক থেকে, যেটা আমার হাজব্যান্ড এখন বোঝে। আর রান্না বান্নাগুলো যদি দেখে পড়ে আছে, আমাকে বলেও না, নিজের মতো নিজে করে নেয়। মাঝে একটা দিন তো রাতে এত দারুণ মাংস বানিয়েছে, তোমাদের কি বলবো। মেয়েদেরকে পড়াচ্ছিলাম, তো বলছিল তোমার আর কষ্ট করে রাঁধতে হবে না, আমি করে দিচ্ছি। এদিকে দেখো জিরে, পেঁয়াজ, রসুন থেতো, শুকনো লঙ্কা এগুলো ফোড়ন দিয়ে কাঁচকলার ডালটা যে সেদ্ধ করেছিলাম সেটা দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি। আর এই ডালটা রুটি দিয়ে খেতে প্রচুর ভালো লাগে। তো এখন হাজব্যান্ডই রান্না টান্না করবে বলছে। আমি বলছিলাম তুমি পারবে না, আমি দেখিয়ে দিচ্ছি। তো আমার বারবার করে আমি বলছিলাম যে আমি দেখিয়ে দিই, রান্না টান্না তুমি করতে পারবে না, সেরকম কোনো রান্না জানো না, আমি করে দিচ্ছি। মোটে শুনছিলই না, বলছিল তুমি তোমার মতো ঘরে কোনো কাজ থাকে করো, নয়তো সরে যাও, আমার মতো আমি রান্না করছি। তো বিয়ের এত বছর পরে মানুষটার মুখে এরকম কথা শুনে আমি পুরো হতবাক। তো পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, মনে হচ্ছে কোন মানুষ কি কথা বলছে। কারণ যে রান্নার বিষয় কিছু জানতোই না, একটা ডিমও যদি উল্টাতে বলতাম, আগে বলতো আমি পারবো না, আর এখন সেই মানুষটা বলছে তুমি যাও অন্য কাজ থাকে করো, আর আমি রান্না টান্নাগুলো সবটাই করে নেব। তো যাই হোক, প্রত্যেক সংসারে আলাদা আলাদা রকমের গল্প আছে, আর প্রত্যেক সংসারেই কিন্তু সুখ দুঃখ সব কিছুই মিলেমিশে থাকে। তো ছোট্ট ছোট্ট মানুষের এরকম ব্যবহারে মানুষ কিন্তু তার প্রেমে বারবার করে পড়ে। তো যাই হোক, দেখো এখন সুন্দর করে মাছ ঝোলটা করছি, আমি একটু একটু দেখিয়ে দিচ্ছিলাম, আর হাজব্যান্ডই বলতে পারো করছিল। আর এই যে উনানে রান্না করতে গেলে অনেকটা চাপ থাকে, কারণ একদিক থেকে জাল দিতে হয়, একদিক থেকে রান্না করতে হয়। আর যখন উনান বিশাল জোরে জ্বলে তখন কিন্তু আরও সমস্যায় পড়তে হয়। তো সে ওরকম রান্না টান্না করে দিল, জাল দিয়ে দিল, অনেক সময় অনেকটাই সুবিধা হলো। আর এখন ঘরে এসেছি, বড় মেয়েকে অর্ধেকটা ড্রাগন দিয়েছিলাম, আর অর্ধেকটা এখন ঈশাকে দিচ্ছি, এটাই সুন্দর করে কেটে দেব। তো যাই হোক, যেমন সুন্দর টকটকে কালার ছিল, খেতেও না সেই পরিমাণ মিষ্টি ছিল। তো প্রচুর ঠান্ডা লেগেছে আমার, আবার এমনি তো আমার কোল্ড অ্যালার্জি, একটুতে একটু কিছু হলে প্রচুর ঠান্ডা লাগে। তো মেয়েদেরকে ওটা কেটে দিলাম, আর এখন একটা আমড়া কেটে নিচ্ছি আমার জন্য। তো বাড়ির গাছ থেকে অনেক আমড়া পেরেছে, এখান থেকে অনেকগুলো আমড়া আমি সরিয়ে নিয়েছি, তো একজনকে দিতে হবে। আর বাড়ির জন্য দুটো চারটে রেখেছি রান্না করব বলে, তার থেকে একটা আমরা কাটছি খাবো বলে। আমড়া তো হয়েছে গাছে প্রচুর, কিন্তু জানি না পাবো কি না, কারণ আমাদের আমড়া গাছটা একদম বাড়ির পেছন দিকটায়, পুকুরের ওই মাথায়। আর বাচ্চা কাচ্চারা আসে আমরা পেরে পেরে নিয়ে চলে যাই। অনেক জাম হয়েছিল গাছে জানো তো, লাস্টে করে একটাও পাইনি, একদম ডাল ভেঙে নিয়ে পেরে টেরে ডাল টাল নষ্ট করে দিয়ে চলে গেছে। তো ওদিকে হাজব্যান্ড ওই রান্নাটা দেখছিল, আর এই দিকটায় আমি একটু মাংস বসাবো। তো দুদিকে করলে তাড়াতাড়ি হবে, বাচ্চার স্কুলে গেলেও কিন্তু আমার আর লেট হবে না। তো দেখো অল্প মাংস এখানেই করছি, তার সঙ্গে ওই দিকটা একটু কেওড়া সেদ্ধ বসিয়েছি। তাড়াহুড়ো করে না করে নিতে পারলে বাচ্চার স্কুলেও কিন্তু লেট হয়ে যাবে। তো যাই হোক, দেখা যাক, হয় আমি যাব, তা না ওর পাপা যাবে। আর আমি কিছুটা আলু এখানে ভাজা করে নিয়েছিলাম, সেইটাই দিলাম। ওপর থেকে একটু নুন, লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ, এইটা দিয়ে সুন্দর করে মাংসটাকে মিক্স করে নিয়ে একটু কষানো পানি দেব, দিয়ে ঢাকা দিয়ে রাখবো। আর আজকের মাংসটা ঝাল ঝাল একটু টেলটেলে পাতলা ঝোল বানাবো। তো যেহেতু ঠান্ডা লেগেছে, মুখে না একদম রুচ নেই। রান্না টান্না খুব তাড়াতাড়ি কমপ্লিট করে স্কুলে গেছিলাম, বাচ্চাকে স্কুলে দিয়ে চলে আসলাম পাশে একটা বান্ধবীর বাড়ি, স্কুলের পাশেই আর কি। আমরা এখানে যতজন বান্ধবী আছি সবাই মিলে এখানে এসেছি, আর এখানে অনেক কিছু খাওয়া দাওয়ারও আয়োজন করেছিল। তো যে বান্ধবীর বাড়ি এসেছি সে কিন্তু রান্না করছে, আর এখানে শুধু খাওয়া খাওয়াই চলছে। তো যাই হোক, অনেক ভালো লাগে একসঙ্গে থাকতে। আর এই যে আমরা স্কুলে আসার পরে 1 ঘন্টা কি 2 ঘন্টা একসঙ্গে থাকি, অনেক আনন্দ হয় এখানে জানো তো। বাচ্চা স্কুলে দিয়ে মায়েদের বলতে পারো ওই 1-2 ঘন্টা একটু ফ্রি টাইম। তারপরে ওদের ছাদের ওপরে চলে এসেছিলাম,
আর এখানে ওরা একটা বড় কুকুর বেঁধে রেখেছে। আমার তো প্রচুর ভয় লাগছিল। তো যাই হোক, অনেক গাছগাছালি লাগানো আছে, এমনকি আম গাছে আমও হয়ে আছে। আবার দেখা যায় অনেক ফুল গাছ এখানে লাগানো। যেই বাড়িতেই যাই না কেন, আমি তার কোথায় কি গাছ আছে এইগুলোকে আগে ফলো করি। এগুলো দেখতে আমার অনেক ভালো লাগে। তো স্কুল থেকে সোজা বাড়িতে চলে আসলাম। তারপরে এই যে ননদরা এসেছিল, ওদেরকে খেতে দিতে দিয়ে তারপরে আমরা খেতে বসলাম। তো চলো, এখানে কেওড়ার টক আছে, তার সঙ্গে একটু কলমি শাক করেছিল হাজব্যান্ড আবার পরে, আর মাংস আছে অল্প একটু। এইগুলোই এখন খাওয়া দাওয়া হবে। আর এত দারুণ হয়েছিল আজকের মাংসটা, একদম পুরো টেলটেলে ঝোল। আর এই যে কলমি শাকগুলো, এগুলো আমাদের পুকুরের পাড়ে হয়েছিল, আপন ইচ্ছায় হয়েছে। কোনো রকম যেহেতু সার দেওয়া না, তো এগুলো প্রচুর গলে গেছে আর খেতেও সেই রকম দারুণ হয়েছে। তো চলো, শাকটা শেষ করে এখন অল্প একটু মাংস নিলাম আর তার সঙ্গে পাতলা ঝোল, এইগুলো দিয়েই খাওয়া দাওয়া করব। আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। যদি কিছু ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করে দিও। আর যদি বেশি কিছু ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, লাস্ট মুখে একটুখানি কেওড়ার টক নিলাম। তো চলো, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।